বিশ্বাস ভাইদের ক্লাবে ক্ষোভের বিস্ফোরণ, এলাকার মানুষ সুরুচি সঙ্গে ব্যাপক ভাঙচুর চালালো। এতদিন পর্যন্ত দম বন্ধ হয়েছিলেন সাধারণ মানুষ, আর তাই আজকে একেবারে ভয়াবহ বিস্ফোরণ, ক্ষোভের বিস্ফোরণ, সুরুচি সঙ্গে ভাঙচুর করলেন এলাকার মানুষ। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার। ছবি দেখুন, স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই বিশ্বাস ভাইদের নিয়ে সুরুচি সঙ্গে একেবারে ক্ষোভের পাহাড়, ক্ষোভের বিস্ফোরণ, ভাঙচুর। দেখুন সেই ছবি। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই ভয় আউট। তালা ভেঙে একেবারে সুরুচি সংঘের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর। সকাল থেকেই টলিউড, ক্ষোভের বিস্ফোরণ টলিউডে সকাল থেকে। আর এবার সুরুচি সংঘে এই যে ব্যক্তিকে দেখছেন, ভয়ে নিউ আলিপুর থানায় ঢুকে গেলেন, আশ্রয় নিলেন এই ব্যক্তি। ব্যাপক মারা হলো। একে বলা হচ্ছে, এলাকার মানুষ বলছেন, স্বরূপ বিশ্বাসের চেলা। কোনদিন বোধহয় ভাবতেও পারেননি এইভাবে দৌড়ে পালাতে হবে। ত্রাস, এরা সব সাধারণ মানুষের কাছে ত্রাস। এতদিন পর্যন্ত তোলাবাজি, হুমকি, দুর্নীতি সমস্ত কিছু করে এসেছেন এই অভিযোগ, আর তারপরে মানুষের ক্ষোভের মুখে পড়লেন, দৌড়ে পালাতে হচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ একেবারে দমবন্ধ অবস্থায় ছিলেন। এতদিন সাধারণ মানুষ কিচ্ছু বলার, টু শব্দ করার ক্ষমতা ছিল না, আর আজ পালাবদল হতেই একেবারে উত্তেজিত জনতা একেবারে ভাঙচুর করলেন, ক্ষোভে বিস্ফোরণ হলো। নিঃসন্দেহে অয়ন, এবং বলা যেতে পারে যে পরিস্থিতি এক একজন অভিযোগ করছে যে ঘরের বস্তির মানুষ তার টালি পরিবর্তন করতে যাচ্ছেন, ৬,০০০ টাকা দিতে হবে। ঘরের চাল যদি পরিবর্তন করতে হয় ১০,০০০ টাকা দিতে হবে, না হলেই বাড়ি ভাঙচুর, বাড়ির মহিলা সদস্যদের থেকে শুরু করে বাচ্চাদেরকে হুমকি, মেরে ফেলার হুমকি। এইভাবেই চলতো বিশ্বাস ব্রাদার্স। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এবং রয়েছেন এখানে বহু মানুষ যারা অভিযোগ করছেন। আমরা কথা বলছি, বহু মানুষের সঙ্গে কথা বলছি। কি অভিযোগ ছিল আপনাদের, কি অভিযোগ ছিল? এবং দেখা যাচ্ছে যে পরিস্থিতি অয়ন, এখনো মানুষ এখানে উত্তেজিত, এবং দেখা যাচ্ছে যে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে। এবং কি অভিযোগ, কি অভিযোগ? এখানে অনেক অত্যাচার করতো স্বরূপ বিশ্বাসের, বরাবরই এরকম অত্যাচার করে এসছে এখানে। এটা হতে পারে পুলিশ স্টেশন, কিন্তু স্বরূপ বিশ্বাসের পার্সোনাল পুলিশ স্টেশন ছিল এখানে নিয়ে এসে লোকাল ছেলেদের দাঙ্গা করতো, মারতো, অনেক কিছু। স্বরূপ বিশ্বাস তো কাউন্সিলর নন, বিধায়ক নন, তাও টলিউডে সন্ত্রাস, এখানেও তাই। একদমই। এবং বলিউড কেন, টলিউডের সন্ত্রাস এই সুরুচি সঙ্গে, নিউ আলিপুর সুরুচি সঙ্গের পুজোর সময় এখানকার মানুষকে ব্রাত্য করে রাখা হতো, এখানকার আশপাশের বাসিন্দাদেরকে ঢুকতে দেওয়া হতো না, এমনটাই অভিযোগ। এবং দিনের পর দিন ধরে দুর্গাপুজো বিখ্যাত এবং সাধারণ মানুষ ভিড় করতেন। সেই সুরুচি সঙ্গে খাট পাওয়া গেল, ডাবল বেড, ব্যাপক আলিশান ব্যবস্থা, এবং বিদেশি গরুর খাটাল পাওয়া গেল। এগুলো কি হচ্ছিল সুরুচি সঙ্গে? আলিশান ঘর, দেখুন সেই ছবি। সুরুচি সঙ্গে মানুষ দুর্গাপুজো দেখতে যেতেন, কিন্তু সেই সুরুচি সঙ্গে এইরকম খাটের ব্যবস্থা, রাশি রাশি বেনারসি শাড়ি পাওয়া গেছে, বিদেশি গরুর খাটাল পাওয়া গেছে সুরুচি সঙ্গের ভেতরে। ভাবা যায় কি করছিলেন তারা, কি করতেন তারা। ফুর্তি। এই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই ভয় আউট, কিন্তু তারপরে এই স্বরূপ বিশ্বাসরা কি ফুর্তি করতেন? এখানে তো প্রচুর টলিউডের লোকজনও যেতেন। পুজোর সময় ব্যাপক আনন্দ হতো, ফুর্তি হতো। দেখুন সুরুচি সঙ্গে কতটা আয়োজন ছিল, একেবারে এলাহি আয়োজন, পার্টি করার।
অনেকদিন ধরে অস্বাভাবিক কাজ করতো স্বরূপ বিশ্বাস। দেখুন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, বাচ্চাদের জামা কাপড় বলুন, দাবি ঘড়ি বলুন, এই বলুন, আর এখানে যে পুজোটা হয় আমরা শুধু পুজোর সময় ঢুকতে পারতাম, এছাড়া কোনো সময় ঢুকতে পারতাম না। দেখতেই পাচ্ছেন পাঁচিল দিয়ে ফোনে পুজো হয়। এছাড়াও উনি তোলাবাজি বলুন, আমার দাদার একটা দোকান আছে সামান্য, তাকে বরঞ্চ হুমকি দেওয়া যে দোকান ই করে সাধারণ মানুষ কোথায় যাবে, তারা করে খায় বিভিন্ন উনি অসহায়। এবার কাজ দেওয়ার নাম করে কাজ দেওয়ার নাম করে নারীদের উপরে অত্যাচার করছে, অনেক কিছু মানে মহিলাদের উপর। আমরা এখানকার বাসিন্দা, এখানে যেগুলো মানে না হওয়ার জিনিস সেগুলোই ঘটতো এখানে দিনের পর দিন। এখানে তো খাট বিছানা পর্যন্ত পাওয়া গেছে। বিশ্বাস ব্রাদার্সরা এমন কার্যকলাপ করে গেছে 81 নম্বর ওয়ার্ডে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে যেটা আর কোনো মানুষ হয়তো করতে পারবে বলে মনে হয় না। এদের কাছে রাজকীয় একটা ব্যাপার, জীবনটাই রাজকীয় ব্যাপার। মানুষের টাকা নিয়ে এখানে রাজকীয়ভাবে এখানে এলাই একটা ব্যাপার চলতো এখানে দীর্ঘদিন। স্বরূপ বিশ্বাস আমাদেরকে অনেক অত্যাচার করেছে, আমাদেরকে ঝুলিয়ে মেরেছে। এই জন্য আমরা ঘর বানাচ্ছি, আমাদের ঘরের কাছে টাকা খেয়েছে। আমাদের উদ্দেশ্য এইটা যাতে ওর হাতে না থাকে, স্বরূপ বিশ্বাসের হাতে না থাকে। এটা একটা ভালো সমাজ সেবকের হাতে পড়ুক। উনি এই ক্লাবটা নলে প্রাইভেট একটা রুম আছে ওপরে, আপনারা দেখে এসছেন। তাহলে এখানে কি হয়? শুধু এগুলোই নয়, এছাড়াও পুরসভার বিভিন্ন নথি পাওয়া গেছে, বিভিন্ন নথি, ভোটার্স তালিকা, সেগুলো সুরুচি সঙ্গে হতে পারে। অভিজিতের কাছে যাব যে জুঁই বিশ্বাস কাউন্সিলর তো কি হয়েছে, এখানে ভোটার্স তালিকা বা তার সঙ্গে সঙ্গে পুরসভার নথি এগুলো থাকে কি করে সুরুচি সঙ্গে? অয়ন, যেটা গুরুতর অভিযোগ যে এই সুরুচি সংঘ ক্লাবটাকে গোটাটা রাজনৈতিক কার্যালয় বানানো হয়েছিল, গোটাটা পার্টি অফিস বানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের, এমনটাই অভিযোগ। এবং এখানে 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যেমন নানাবিধ কাগজপত্র, ভোটার পরিচয়পত্র থেকে শুরু করে এখানে আধার কার্ড থেকে শুরু করে গত সরকারের যুবসাথী প্রকল্প, কোনো কিছু কাগজ এখানে বাদ যায়নি। আমরা কথা বলবো। আপনার নাম? কৌশিক সরকার। কৌশিকবাবু, এখানে যে একের পর এক সরকারি কাগজপত্র আমরা দেখলাম, কি অভিযোগ, কি পাওয়া গেল? অভিযোগ ইকুয়াল টু স্বরূপ বিশ্বাস, মুখ থেকে বলে শেষ করা যাবে না, রিলের পর রিল চলে যাবে। শুধু একটা কথা বলে রাখি, মোরাল অফ দ্য স্টোরি, স্বরূপ ইকুয়াল টু সন্ত্রাস। কেন বললাম? আমাদের কোনো কষ্ট হলে, কোনো অসুবিধা হলে আমরা ন্যায়ালয়তে আসি, তার নাম নিয়ালি একটা থানা। হ্যাঁ, তার কাছে আজকে সেই সাম্রাজ্যটা হয়ে গেছিল। আইনানুগভাবে তারা মানুষকে ব্যবহার করতো, কিন্তু এই ন্যায়ালয়তে আসতে দিতেন না। মানুষ এখানে আসতে চাইতো, সে কনভার্ট করতেই সুরুচির সঙ্গে। এর নাম স্বরূপ। আচ্ছা, ওর লাস্ট একটা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনাদের বলে রাখি, খুব মজার। লাস্ট ও এই জেলের ভাত খাওয়ার আগে নিয়ালিপুরের একটা বাড়িতে, সে আমার ঠিক মনে নেই, কিন্তু একটা বাড়িতে পায়খানার প্যান্ট ভেঙে গেছে, সে তার প্যান্টটাকে রিপেয়ারিং করছে। স্বরূপ বিশ্বাসের কানে খবর গেছে, তো স্বরূপ বিশ্বাস বলেছে ঠিক আছে, আপনি তো রিপেয়ার করতেই পারেন, ভেঙে যখন গেছে, কিন্তু এটা পাঠিয়ে দেবেন। এটা মানে হচ্ছে 5 লক্ষ টাকা। এটা মানে হচ্ছে স্বরূপ। এই দেখুন, লাস্ট কি বললেন, নিচে গোমাতা জল টাকা পাঠিয়ে দেবেন, কারণ এই ট্যাঙ্ক ভেঙে গেছে, ট্যাঙ্ক সারাবেন একজন ভদ্রলোক, তার জন্য তাকে 5 লক্ষ টাকা দাবি করা হলো। আর এই স্বরূপ বিশ্বাসের অত্যাচারের কথা বারবার বলে আসছেন। আর এই স্বরূপ বিশ্বাস দুই ভাইয়ের সুরুচি সঙ্গে আজকে বিরাট উত্তেজনা, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো কিভাবে? এই ঘরের মধ্যে জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের স্ত্রী, তিনি কাউন্সিলর, কিন্তু কাউন্সিলর বলে সুরুচি সঙ্গে থাকতে পারে কোনো পুরসভার নথি, সুরুচি সঙ্গে থাকতে পারে ভোটারদের তালিকা, এই প্রশ্ন তো উঠবেই। এছাড়াও আলিশান ঘর একেবারে সুরুচি সঙ্গে, এবং সেখানে খাট কি নেই, দামি শাড়ি, সমস্ত কিছু এলাহি জীবনের আয়োজন একেবারে ওইখানে। আর কারা কারা যেতেন, এটাও তো বড় প্রশ্ন। আর গতকাল স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই রাত 11টার পরে আমাদের প্রতিনিধি ইরণ রায় বর্মনের প্রতিবেদন দেখুন, সুরুচি সঙ্গের কি অবস্থা, ওখানকার মানুষ কি বলছেন, পুজোর সময় সারা বছর কি হয়রানি হতে হয়। আমি তোমায় দেখাবো যে ক্লাবের মাঠের কথা বলা হচ্ছে, সুরুচি সংঘ এই মাঠে পুজো হয়। যদিও এই মাঠটি বা এই যে জমিটি, এটা কিন্তু কোনো ক্লাবের জমি নয়, যেটা সূত্রের খবর, এটি একটি সরকারি জমি। এটা দখল করে রাখা হয় সারা বছর এবং ঘিরে রাখা হয়। এর ভেতরে নাকি একাধিক অফিস রয়েছে, সেই অফিসগুলোতে নাকি অপরাধমূলক কাজকর্ম, থ্রেড কালচার সব নাকি এখানেই হতো। এই হচ্ছে সুরুচি সংঘ লেখা বোর্ড। এই মাঠটায় কি আছে? এই মাঠটাতে অ্যাকচুয়ালি স্বরূপ বিশ্বাস বা সুরুচি সংঘের, এটা অ্যাকচুয়ালি এলআইসির মাঠ। এটা সুরুচি সংঘ যখন পুজো করে তারপর থেকে কি করে, এটা সাধারণত বাচ্চাদের খেলাধুলার জন্য করা উচিত ছিল, কিন্তু এই মাঠটাকে কি করেছে ওরা, পুজোর পরেও তিরপল দিয়ে একদম নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে রেখেছে। এবং যদি দেখা যায়, এইটা একটা এসি
অত্যাধুনিক সুবন্দোবস্ত এই রুমের ভেতর আছে। রুম, হ্যাঁ, এই রুমে কি হতো? এই রুমে অনেক রকম কাজ হতো, বখরা পাওনা, দেনা পাওনা, এইসব কাজকর্ম কে হতো। করতো? যারা ছিল স্বরূপ বিশ্বাস টিম, যে দাদাগিরি যে সিন্ডিকেট রাজ ছিল সেটা এখন আপাতত কমে গেল। টলিগঞ্জ থেকে শুরু করে নিউ-আলিপুর সমস্ত লোকের মধ্যেই একটা মানে ভয় ছিল যে যদি মুখ খুলি, যদি আমাদের কিছু হয়, মুখ খুললেই তাই সে অ্যারেস্ট হতো। লোক হিসাবে ভালো না একদম, তাই একদম কেন? ভালো কেন? ওই যে তোলাবাজি সবকিছু সিন্ডিকেট সবই আছে ওনার মধ্যে। এবার ওনাকেই সবাই ভয় পেত, আমরা ভয় দেখাতো। ভয় দেখাতো, প্লাস যেহেতু আমরা বিজেপি করতাম বলে ওনারা আমার পিঠের চামড়াও গুটিয়ে বলেছিল থ্রেট কালচার। ঠেট এইটা এই টিএমসি গুন্ডা বিজেপি করে বলে এইভাবে মারা হয়েছিল। কে মেরেছিল? এই টিএমসির গুন্ডারা, এই স্বরূপ বিশ্বাসের ছেলেরা যাদেরকে মান্থলি দিত স্বরূপ বিশ্বাস। আচ্ছা, মান্থলি দিয়ে স্বরূপ বিশ্বাস লোক রাখতো? মদ খেত। কারা? তাদের নাম কি? বিশ্বনাথ মিদ্দে, সুব্রত বোস। এই দেখুন ভিডিওটা, এই দেখুন। কে করছে? এই তো স্বরূপ বিশ্বাসের দমে এরা করতো। তারপরে মারার পর যখন পুলিশ স্টেশনে আসতাম, দাদা এই লোকরা বিজেপি করে বলে মেরেছি, কেস নিত না, পুলিশ কেস নিত না। এই স্বরূপ বিশ্বাস তোলা পায়নি বলে আমার জলের লাইনটাকে অফ করে রেখেছি, আর স্বরূপ বিশ্বাসের আন্ডারে বাড়ির জলের লাইন অফ। এলাকায় তো একটা ভয়ের বাতাবরণ ছিল। কারা করতো? এই বিশ্বাস ব্রাদার্সের টিম। প্রত্যেকটা বাড়ি তৈরি করতে গেলে কারুর স্বাধীনতা ছিল না যে সে নিজের মতো তৈরি করবে, সিন্ডিকেট ঠিক করে দিত, স্কোয়ার ফিটে পয়সা মাপা ছিল এখানে। বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য যতভাবে করা যায়, ভয় দেখানো যায়, চমকানো যায়, ধমকানো যায়, তার কাজ চলতো। আর এই ইরন রায় বর্মন আমাদের প্রতিনিধি, তার প্রতিবেদনের আগেই গ্রেফতার জুনিয়র বিশ্বাস। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হলেন বিভিন্ন অভিযোগে, তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, শ্লীলতাহানি, অস্ত্র দিয়ে ভয় দেখানো, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো, এই সব নিয়ে সব অভিযোগে স্বরূপ বিশ্বাস গতকাল রাতের দিকে গ্রেফতার হয়ে গেলেন। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুলতে শুরু করেছেন টলিউডের লোকজন, কারণ তারা প্রচণ্ড দুর্বিষহ জীবনযাপন ছিল তাদের। খুনের চেষ্টা, কাজের নামে টাকা আদায়ের অভিযোগে মামলা, তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা, স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ 5 জনের। টলিউডে কাজ পেতে গেলে হতে হবে বেড পার্টনার, এমনই বিস্ফোরক অভিযোগ করে গেলেন নিউজ 18 বাংলার স্টুডিও এসে অন্যতম এক অভিযোগকারী। 2017 থেকেই ব্যান হয়ে রয়েছে, আমাকে কাজ দেয়াই হতো না। কেন? স্বরূপ বিশ্বাসের পছন্দদার লোক হতে হবে, স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে, এবং তার সাথে সাথে গিল্ডের যে সেক্রেটারি আছে সে নানা অছিলাই আমাকে বলে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পছন্দদার মানুষ হতে হবে। সেটা একটা মেয়ে ছেলে হয়ে তো আমি বুঝি যে উনি কি চাইছে। পছন্দের মানুষ হওয়া মানে তার শয্যাসঙ্গী হতে হবে। যদি সেটা না করতে পারেন তাহলে ব্যান করে দেবে। ব্যান হয়ে গেছি, বয়কট হয়ে গেছি, কাজ পাবো না, কথা বলতে পারবো না, কথা বলতে গেলেই জানে মেরে দেবে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যেত না, এই অভিযোগকারী তিনি ব্যাপক অভিযোগ করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন যে তার আশঙ্কা ছিল সব সময় অভয়ার মতো তার পরিণতি হবে না তো। একা আপনি নন, আরো আছে যারা ভয়তে মুখ খুলতে পারেনি। এদের র্যাকেটটা এত পরিমাণে পাওয়ারফুল না, মানে জানে মেরে দেব। আমি অনেক কিছু জেনে গেছিলাম গিল্ডের ভেতরের কথা, যদি মিটিংটা করতাম আমার কিন্তু অভয়ের মতন অবস্থা হয়ে যেত, জানো কি বলছেন? একদমই তাই। মানে কর্মক্ষেত্রে আপনার কোনো নিরাপত্তা ছিল না, মানে আপনি যদি বলেন যে একজন তরুণী চিকিৎসকের যেভাবে ধর্ষণ খুনে মৃত্যু হয়েছিল, আপনারও
আপনি যে আশঙ্কাটা করছেন এটা ভয়ঙ্কর আশঙ্কা। হ্যাঁ, এটাই হতো। আমাকে বলেছিল, আমি বলেছিলাম যে একটা টেকনিশিয়ানে আমাকে নিয়ে মিটিং ডাকা হোক, আমার সঙ্গে শান্তনু দে এরকম বলে গেছে, কিন্তু ওরা কেউ কথা শোনেনি। বলছে ঠিক আছে, গিল্ডের ভেতরে, অফিসের ভেতরে তোমাকে নিয়ে মিটিং করা হবে। আমি সেই মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি ভয়েতে। আমার অভয়ের মতন অবস্থা হয়ে যেত, আমি ভালো করে কথা বলতে পারছিলাম না। আপনারা আমার ফেসবুকে যান, গিয়ে আমার বাইটসগুলো দেখুন, আমি পাগলের মতন কিরকম একটা কথাবার্তা বলছিলাম। আমি ঘরে পুরো আবদ্ধ হয়ে গেছিলাম, ঘরে দরজা জানলা বন্ধ করে একটা পাগল যেরকম থাকে সেই পাগলের মতন আমাকে অবস্থা করে দিয়েছে এরা। ঘর দিয়ে বেরোতে পারছিলাম না। আমি একা মানুষ, আমি যদি ঘরে বাজার ঘাট যদি না করি, আমি যদি নিজের পেটের জোগাড়টা যদি না করি, আমি খেতে পাবো না। ওরা আমাকে আমার ঘর থেকে বেরোনোটা পর্যন্ত আটকে দিয়েছিল। এই সাক্ষাৎকারের বিস্তারিত দেখুন রাত 8টায় নিউজ 18 বাংলায়। সৌরভ বিশ্বাসের পছন্দদার লোক হতে হবে, সৌরভ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে। যদি সেটা না করতে পারে তাহলে ব্যান করে দেবে। সৌরভ বিশ্বাস নাম হি কাফি হ্যায়। সৌরভ বিশ্বাস এবং বাপি মালাকার, ওনার নাকি প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন মেয়ে লাগে। অভিযোগকারী আজ আমাদের সঙ্গে স্টুডিওয় রয়েছে। আমি হাত জোড় করে বলেছিলাম আমাকে কাজ একটা দিন, আমি সংসারটা চালাতে পারছি না। ওনার মন গলেনি। এখানেই শেষ নয়, এই স্বরূপ বিশ্বাসের 2 চামচা, তাদের বিরুদ্ধে অভিযোগ শান্তনু আর বাপি, তাদের বিরুদ্ধেও অভিযোগ মহিলা সাপ্লাই দিতে হবে, এরকমটাও অভিযোগ উঠে এসেছে, যদিও অস্বীকার শান্তনুর। শান্তনু দে স্টিল ফটোগ্রাফার, আমাদের এই ফেডারেশন গিল্ডের উনি একজন মেম্বার। উনি আমার বাড়িতে 4 তারিখে রাত্রি 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে আমাকে বলে, বাপি মালাকারের নামে তুমি যে চিঠিটা সৌরভ বিশ্বাসের কাছে দিয়েছো, সৌরভ বিশ্বাস তো আমাদের প্রেসিডেন্ট, মাদার বাড়িতে রয়েছে, সেই চিঠিটা তুমি তুলে নাও, না হলে কিন্তু সৌরভ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে তোমাকে মার্ডার করে দেবে এবং এমনভাবে মার্ডারটা করবে যেটার কোনো চিহ্নই থাকবে না এবং সেটা দেখানো হবে তুমি সুসাইড করেছো। শান্তনু দে 4 তারিখে রাত 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে ধমকি দেয় এবং নোংরা কথা বলে যে সৌরভ বিশ্বাসের সঙ্গে বেড পার্টনার হতে, এবং বলে যে মেস সাপ্লাই করে কাজ করো। প্রত্যেক সপ্তাহে নাকি সৌরভ বিশ্বাস এবং আমাদের গিল্ডের যে সেক্রেটারি আছে বাপি মালাকার, ওনার নাকি প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন মেয়ে লাগে। উনি একটা কথা বলেছিল যে তোমার তো বয়স হয়ে গেছে, তুমি বরং মেস সাপ্লাই দাও। তাও বলছে যে ঠিক আছে, এখনো তো ঠিকঠাক রয়েছো, তাহলে তুমি একটা কাজ করো, ঝঞ্ঝাট করো না, তুমি বরং একটা কাজ করো, বাপি মালাকারের সঙ্গে ঝঞ্ঝাট না করে তুমি বেড শেয়ারটা করে নাও। গিল্ড অফিসেই সেখানে মেয়ে দেয়, মানে সেই অফিসে মেয়েরা আসতো এবং তাদেরকে নিয়ে দুপুরবেলায় আসতো, এসে নাকি ওটা মেয়েদের সঙ্গে ফুর্তি করা হতো। একজনকে বলেছি, আমি নামটা এখন আর বলতে চাইছি না, ওনাকে আমি বলেছি যে বাপি মালাকার আমাকে কেন কাজটা দিচ্ছে না, কিসের জন্য কাজটা দিচ্ছে না, কি চাইছে উনি বলো তো। বলছে তুমি একটা কাজ করো, একদিন দুপুরবেলা অফিসে চলে যাও, অফিসে চলে গিয়ে ওনার সঙ্গে মজমস্তি করো না, কি আছে। 5 তারিখে বন্দুক পুরো ঠেকেই দিয়েছিল। শুধু আমি এত সাহসী মেয়ে, সেই সময়টা আমি চিৎকার চেঁচামেচির জন্য এরা মানে লোকজন জড়ো হয়ে যাবে বলে এরা কিছু করতে পারেনি। বন্দুক নিয়ে এসেছে। হ্যাঁ, ভয় দেখাতে না, কেউ ভয় দেখাতে আসে, সে প্রাণে মারতে আসে। সৌরভ বিশ্বাসের সঙ্গে কাজ করতেন তো নাকি? না না না, ওনার সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই। উনি আমার নামে একটা মিথ্যে মামলা করেছে একটা। হ্যাঁ, আমি ওনার বাড়িতে একদিন গেছিলাম, সেই মার্চ মাসে 28 তারিখে উনি গাড়ি দেখার জন্য ডেকেছিল। ওনার বাবার একটা বাইক আছে, সেটা কেনার জন্য আমাকে ডেকেছিল, তো সেই কারণেই আমি গেছিলাম। তারপরে উনি আমাকে বিভিন্ন মিথ্যা খাতের মধ্যে জড়িয়ে দিয়েছে। উনি তো বলছেন আপনি নাকি বন্দুক দেখিয়েছেন। না না, আমি ফটোগ্রাফার, আমি এসব কেন করতে যাব? না আমি বাপিদার সঙ্গে কোনোভাবে যুক্ত, না আমি কারোর সঙ্গে কোনোভাবে যুক্ত। কার কথা বলছেন? ওনার যে সেক্রেটারি, উনি ওনার সঙ্গে আমার নাম জড়িয়ে দিয়েছে। অভিযোগ করছেন যে আপনি বন্দুক দেখিয়েছেন ওনাকে, এবং কোনোভাবেই সম্ভব না। স্বরূপ বিশ্বাসের সঙ্গে আপনার পরিচয় আছে? দেখুন, উনি তো প্রেসিডেন্ট ছিল এক সময়, এবার কর্মসূত্রে ওনার সঙ্গে যেটুকু মুখ দেখা দেখি ডাকতো, ব্যাস ওইটুকুই।
এর বেশি না। উনি যদি বলতো ভাই এই ছবিটা আমায় তুলে দিতে হবে, সেখানে তুলে দিয়েছি, ওইটুকুই। এর বাইরে কোনো কিছুই নয়। ওনার সঙ্গে কাজ করতেন ওনার হয়ে কি কাজ করবো? উনি যদি ডাকতেন ওনার মিটিং ফিটিং এ ছবি টবি তোলার জন্য, ওইটুকুই ব্যাস। আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ছবি তুলে দিয়ে চলে আসতাম, এর থেকে তো বেশি কিছু না। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে গত 12 বছর ধরে অত্যাচারের অভিযোগ দুর্বিষহ হয়ে উঠেছিল জীবনযাপন কলাকুশলীদের। আর আজকে রুদ্রনীল ঘোষ পাপিয়া অধিকারীদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব দিয়েছেন টলিউডে পরিস্থিতি স্বাভাবিক করার। সেই রুদ্রনীল ঘোষ বললেন ধর্মের কল বাতাসে নড়ে, পাপিয়া অধিকারী বললেন কর্মের ফল ভুগতেই হবে। যে অন্যায় অত্যাচার তারা শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা সাহায্যে, সেই পরিবেশ সারা পশ্চিমবঙ্গ তাকিয়ে দেখেছে। সংস্কৃতি জগৎ, একটা কালচারাল ইন্ডাস্ট্রি, সেটাকে অদ্ভুত অদ্ভুত নিয়ম কানুনে জড়িয়ে কিভাবে ক্ষতি করা হয়েছে, সিনেমা শিল্পকে ধ্বংস করা হয়েছে। টেকনিশিয়ান, পরিচালক, প্রযোজক, শিল্পী সবার মধ্যে সম্পর্ক খারাপ করানো হয়েছে। আগে বছরে 100টা সিনেমা তৈরি হতো, এই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসদের অত্যাচারে সেই সিনেমা এখন বছরে 30-35টা মানে 70% কাজ অফ হয়েছে। তাদের কথা শুনে চললে কাজ পাওয়া যাবে, নাহলে কেউ কাজ করতে পারবেন না। অন্যায় করেছেন, অভিযোগ জমা দিয়েছেন। একজন টেকনিশিয়ান ভদ্রমহিলা, তার ভিত্তিতে গ্রেপ্তার এবং তোলাবাজির অভিযোগ। আরো কত অভিযোগ আসতে থাকে দেখুন। কেঁচো খুঁড়তে এখানে কেউটে আর বেরোবে না, সরাসরি পাইথন। কর্মফল তো ভুগতে হবে সবাইকে। তুমি ভালো কর্ম করবে, তোমার ভালো ফল হবে। অনেক আমাদের এই টলিগঞ্জ ফিল্ম ট্রেডে হঠাৎ করে তারা দায়িত্ব নিয়ে যা শুরু করেছিলেন, সেটা তো ঠিক হলো না। যে ভালো কাজ করবে না সে গ্রেপ্তার হয়েছে, এবং ভুরি ভুরি অভিযোগ আমার কাছে, ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগ আমি এতদিন সত্যি প্রকাশ করিনি, কিন্তু শুধু আমি কয়েকজন লোককে বলেছি যে এই লোকগুলোকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এখন একবার ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেলে ফ্র্যাঙ্কেনস্টাইন কি করে, তাকে যে তৈরি করেছে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাই হয়েছে। এখন তো ভরসা ইন আর ভয় আউট, তো ভয়রা সব আউট হয়ে যাচ্ছে। অনেকেই আবার অভিযোগ করছেন তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ গেছে, তাও কিচ্ছু হয়নি। অশোক ধানুকা কি বলছেন দেখুন। অরূপ বিশ্বাস আগে দায়িত্ব নিল, তারপর স্বরূপ বিশ্বাসকে দিল। এদের এটা ছিল যে এখানে কোনো লোক কাজ না করতে পারে, এরা প্রডিউসারকে মুরগি ভাবতো। ঠিক আছে, এর থেকে কি করে টাকা আদায় করা যেতে পারে। আমি লন্ডনে শুটিং করতে গেলাম, 2টো ছবি একসঙ্গে শ্যুট ছিল। একটা ছবি শ্যুট করতে দিল, তারপরের ছবিটা শ্যুট করতে দিল না। কেন কি, দুজনের ভিসা হয়নি। সেটা তো আমার করার কিছু নেই। যদি গভর্নমেন্ট না দেয় আমি কি করব? আমার কাছে লোক পুরো 19টাই ছিল। আমাকে এতটা ব্ল্যাকমেল করা হলো, কল্পনা করা যায় না। আমাকে তারপরে ওদেরকে 2 দিন পর কিন্তু ওদেরকে ফেরত আনতে হলো। মানে আমার প্রায় 1 কোটি টাকা খরচা হলো। তোমাকে তো পুরোটাই ব্যান্ড করে দেবো, তুমি ওয়ার্ল্ডে কোনো জায়গায় শ্যুটই করতে পারবে না, প্রযোজনা সংস্থা বন্ধ করে দেবো, তোমার কিছু কাজ করতে পারবে না। বললাম এটা আপনার ভুল ধারণা আছে, আমি শ্যুট করে আপনাকে দেখাবো। হাইকোর্টে কেস করলাম ওদের আগেস্টে। আমার ফেভারের দিকে যখন পুরোটাই চলে গেল, তখন ওর ফেডারেশন থেকে চাপ পড়লো। তখন এখানে এসে আমাকে বললো, অশোকদা তোমার পেছনে আমি কোনোদিন লাগবো না, এই কেসটা তুমি উইথড্র করে নাও। স্বরূপের বিষয় কি, আমরা মানে কি অভিষেককে কিংবা বলো কিংবা দিদিকে বলো, আমাদের এখান থেকে কমপ্লেন কম গেছে, অনেক কমপ্লেন গেছে, কিন্তু কোনো সাড়া নেই। আজকেই মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। এরপরে রাজ্য সরকার ভেঙে দিতে পারে পুরসভা, কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে। এবং কেন ভাঙা হবে না কলকাতা পুরসভা, রাজ্য সরকার পুরসভার কাছে জানতে চেয়েছে। 117 1 ধারায় পুরসভা ভেঙে দেওয়ার অধিকার আছে রাজ্য সরকারের। এখন দেখার যে পুরসভা কি জানায় রাজ্য সরকারকে। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। তারপরেই যেটা ঘটতে চলেছে সেটা কিন্তু কলকাতা পুরসভার ইতিহাসে এক বিরল ঘটনা। কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। আবারও বলছি, কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। কলকাতা পুর আইনের 117/1 ধারা অনুযায়ী এই কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে এবং তারা কলকাতা পুরসভার থেকে জানতে চেয়েছে
কেন এই পুরসভা ভাঙা হবে না তার জবাব তারা দিক। 1980 সালের কলকাতা পুর আইনের 117/1 ধারায় বলা আছে যে কোনো পুরসভা যদি দক্ষতার সঙ্গে কাজ না করতে পারে, যদি ঠিকমতো পরিষেবা দিতে না পারে কিংবা ক্ষমতার অপব্যবহার করে, সেক্ষেত্রে রাজ্য সরকারের এই অধিকার রয়েছে সেই পুরসভা ভেঙে দেওয়ার। এই আইনকে সামনে রেখেই কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার, যা এক বিরল ঘটনা হবে। কারণ 1980 সালের এই কলকাতা পুর আইন তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম ঘটেনি। যারা যারা মেয়র হয়েছেন প্রত্যেকেই 5 বছরের মেয়াদ পূর্ণ করেছেন। একমাত্র শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে থাকাকালীন 2015 সালে কলকাতা পুরসভার দ্বিতীয়বার মেয়র হন এবং সেই টার্মটা তিনি 5 বছরের টার্মটা পুরোটা কমপ্লিট করেননি। 2018-তে তিনি ছেড়ে দেন, তিনি অন্য দলে যোগ দেন। 2018-তে তখন ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র হন। সেই ফিরহাদ হাকিম 2026-এ আজকে তিনি পদত্যাগ করলেন, মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। এরপরই যেটা খবর যে কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। মেয়র চলে গেলে এমআইসি ভেঙে যায়, বোর্ড ভেঙে যায়, কাউন্সিলররা থাকে, এটা একটা সাংবিধানিক সংকট দেখা দেয়। এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটরও বসতে পারে। এক্ষেত্রে যদি পুর কমিশনার এবং চেয়ারম্যান এরা স্থির করেন যৌথভাবে, তাহলে আবার ভোটাভুটি হতে পারে কাউন্সিলরদের মধ্যে, যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত সেটাই হবে।